উপকূল অতিক্রম করছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। 14 জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, টানা বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি। খুব শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বললেন খালেদা জিয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন তারেক রহমান। যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় সরকার, জাপানের নিক্কে এশিয়াকে দেয়া সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা। এবং মেজর সিনা হত্যা মামলা ডেথ রেফারেন্সের রায় 2 জন, প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ নিম্ন আদালতের রায় বহাল চায় রাষ্ট্রপক্ষ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিম্নচাপটি উপকূল অতিক্রম করে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা না থাকলে উপকূলের অন্তত 14 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। কক্সবাজারে মহেশখালী জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর কুতুবদিয়ায় লবণবাহী ট্রলার ডুবে 8 মাঝি মাল্লা নিখোঁজ রয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের সর্বশেষ খবর জানাতে ভোলা, বাগেরহাট ও কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা, এস সোহান ও আব্দুর রহমান। শুরুতেই যাচ্ছি ভোলায় ছোটনের কাছে। ছোটন, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ন্যান্সি, সর্বশেষ যে অবস্থা, এখনো বলা যায় যে সকাল থেকে যে ভারী বর্ষণ চলছিল সেই ভারী বর্ষণ এখনো কিন্তু অব্যাহত রয়েছে এবং যার ফলে নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমরা জেনেছি যে এই আবহাওয়ার বৈরী ভাবের কারণে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছে, যে কারণে 25টির অধিক গ্রাম কিন্তু নিম্নাঞ্চলের প্লাবিত হয়েছে। এবং একই সাথে আমরা জেনেছি যে বিকাল নাগাদ কিন্তু ভোলার তজুমুদ্দিনে সুইচ ব্লেড এলাকায় বেড়িবাঁধ ধসে গেছে এবং সেখানে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এবং একই সাথে ভোলা বিভিন্ন গ্রাম, নিচু এলাকার গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমরা জেনেছি যে চরপেশনের ঢালচর, চর পাতিলা, কুকরিমুকরি সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং আমরা জেনেছি যে এই নদী বন্দরে 2 নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় কিন্তু সকাল থেকেই যে ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে কিন্তু নৌযান চলাচল বন্ধ রয়েছে। এবং একই সাথে বলা যায় যে ভোলার সাথে কিন্তু দেশের অন্যান্য জেলাগুলোর যোগাযোগ বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু মানুষের দুর্ভোগ আরও অনেকটাই বেড়ে গেছে। তবে সবচেয়ে যে দুর্ভোগ সেটি হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু আসলে এই বৈরী ভাব এবং ঘূর্ণিঝড়ের যে আবাস, এই বিষয়টি নিয়ে অনেকটাই আতঙ্কিত। এবং তারা অনেকেই আমরা জেনেছি যে আশ্রয়কেন্দ্রে ছুটে গিয়েছেন এবং অনেকেই কিন্তু আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং আবহাওয়ার যে সতর্কবার্তা, সেই হিসাবে যদি এই নদ নদীর পানি আরও বেড়ে যায় সেক্ষেত্রে অতি জলোচ্ছ্বাসের আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যারা নদীর তীরবর্তী এলাকায় বসবাস করছেন এবং বিচ্ছিন্ন দ্বীপচরে যারা বসবাস করছেন তারাও কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকবেন এবং তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে তারা কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে আনার জন্য তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তো এ ছিল আমার কাছে বলার যে আবহাওয়ার পরিস্থিতির সর্বশেষ অবস্থা। আমরা এখন যুক্ত হব বাগেরহাট, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহান। সোহান, আপনি সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে সেই বিষয়টি বিস্তারিত জানাবেন। সারাদিন থেমে থেমে বৃষ্টি ও সামান্য ঝড়ো বাতাসের পরে এই রাত 8টার পর থেকে কিন্তু বাগেরহাটে বৃষ্টি থেমেছে এবং এই মুহূর্তে বাগেরহাটের কোথাও বৃষ্টি নেই, আবহাওয়া প্রায় স্বাভাবিক। তবে আমি পুরো দিনের বিষয়টি যদি আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে বুধবার রাত থেকে কিন্তু বাগেরহাটে বৃষ্টি হচ্ছিল এবং সাথে ঝড়ো হাওয়া ছিল এবং সেই বৃষ্টি সারাদিন ধরেই নিরবচ্ছিন্নভাবে ছিল। এবং এই বৃষ্টি এবং বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের ফলে বাগেরহাট জেলার প্রত্যেকটি নদ নদীতে কিন্তু পানির প্রবাহ বেড়েছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। আমরা
দেখেছি পানির প্রবাহ বৃদ্ধির ফলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং সুন্দরবনের শেলারচর নামক একটি স্থান থেকে একটি হরিণ ভেসে যাচ্ছিল, সেটি বনরক্ষীরা উদ্ধার করেছে। এছাড়া সুন্দরবনের বন্য প্রাণীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাগেরহাটের কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। সবকিছু মিলে এই ছিল বাগেরহাট থেকে আবহাওয়ার খবর। আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আমাদেরকে জানাবেন যে কক্সবাজারের আবহাওয়ার কি খবর? ধন্যবাদ সোহান, যথার্থ বলেছেন। আজকে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, রোদের লুকোচুরি খেলার মধ্য দিয়ে সারা দিনটি কেটেছে। যদিও লঘুচাপটি এখন স্থলচাপে পরিণত হয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, কিন্তু কক্সবাজারের উপকূলীয় অঞ্চল বিশেষ করে সেন্ট মার্টিন, কুতুবদিয়া এবং মহেশখালীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। মহেশখালীতে একজন প্রাণহানি ঘটেছে এবং কুতুবদিয়াতে 8 জন মাঝি মাল্লা নৌকা বোঝায় লবণ বোঝায় নৌকা মাঝি নিখোঁজ হয়েছে বলে আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছে। বিশেষ করে এর চেয়ে ভয়াবহ অবস্থা সেন্ট মার্টিনের যারা অধিবাসী রয়েছে তারা আজকে 4 দিন ধরে তাদের খাওয়া দাওয়ার এবং খাদ্য অভাবে ভুগছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং সর্বোপরি যেই কক্সবাজারের নিম্ন অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে শক্তিপাড়া যেটা কুতুবদিয়া পাড়া নামে পরিচিত এবং পাহাড়তলি সহ মহেশখালীর বিভিন্ন অঞ্চলে পানি ঢুকে মানুষের ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং পাহাড় ধসের আশঙ্কা করছেন জেলা প্রশাসন। যদি অতিবৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এবং মাইকিং করে জেলা প্রশাসন যারা অবধি তাদেরকে সরানোর চেষ্টা করেও বারবার জেলা প্রশাসন ব্যর্থ হয়ে বলেছে আমাদেরকে জানিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে জরুরি একটি মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্য দিয়ে যে যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়, সেক্ষেত্রে শুকনো খাওয়ার এবং উদ্ধার তৎপরতা চালানোর জন্য তারা বিশেষ টিম গঠন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। যেমনটি জানাতে চাইছি সেটি হলো যে কক্সবাজারের যদিও আবহাওয়া অফিস থেকে 3 নম্বর সতর্ক জারি হয়েছে, কিন্তু এই মুহূর্তে প্রচুর দমকা হাওয়া এবং বৃষ্টি রয়েছে। আপনারা যেটা দর্শকদের দেখানোর জন্য রয়েছে সেটি হলো কক্সবাজারের বর্তমান পরিস্থিতি। আকাশ মেঘলা রয়েছে এবং প্রচুর বাতাস বইছে এবং বৃষ্টির জন্য মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং কক্সবাজারের যেই দ্বীপ অঞ্চলগুলো রয়েছে, এখানকার মানুষ নৌ চলাচল মহেশখালীতে বন্ধ রয়েছে। কক্সবাজারের সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং কক্সবাজারের যে পাহাড়তলি সহ বিভিন্ন নির্মাঞ্চলগুলো রয়েছে, সেখানেও প্রচুর পরিমাণের যেই আবহাওয়ার বৃষ্টির কারণে পানি ঘরের মধ্যে ঢুকেছে বলে আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে বিশেষ করে শিশুরা এবং নারী এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের রোগ এবং আগামীকালকে বোঝা যাবে কক্সবাজারে কোথায় কোথায় কী পরিমাণ ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন এটি নিরূপণের জন্য একটি কমিটি গঠন করেছে এবং বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপে যে অধিবাসীরা রয়েছে তারা আকুল আবেদন চাইছে যেন তাদেরকে খাদ্য সহায়তা করা হয়। এবং মহেশখালী সহ যারা চিংড়ি এবং লবণ ব্যবসায়ী কুতুবদিয়ার রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যেন তাদের যে ব্যবসার অপূরণীয় ক্ষতি হয়েছে তারা মাথায় হাত দিয়েছে এবং তারা তাদের ব্যবসার যে ক্ষতিটুকু কীভাবে পোষাবে সেটা নিয়ে তারা চিন্তিত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং কক্সবাজারের যেই বর্তমান যেই অবস্থান সেটি আপনাদেরকে যদি দেখা যায়, সমুদ্র উত্তাল রয়েছে এবং সমুদ্রের তীরবর্তী এলাকার যে নৌযানগুলো রয়েছে সেগুলোকে কাছাকাছি রাখার জন্য জেলা প্রশাসন অনুরোধ করেছেন যে কোনো মুহূর্তে যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় যেন তাদের কোনো বড় ধরনের বিপদ না হয়। বিশেষ করে নৌবাহিনী এবং কোস্টগার্ড আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে উদ্ধার করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং রেড ক্রিসেন্ট সহ যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেটি স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন যেন তারা তাদের জন্য খাদ্য সহায়তা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে, তাদের যে ক্ষতিটুকু হয়েছে তাহলে সেটা তারা পোষাতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। এটা ছিল সর্বশেষ নেছি কক্সবাজার থেকে। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ছোটন এবং সোহান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গণতন্ত্রের নিরাপদ যাত্রায় বাধাগ্রস্ত হচ্ছে, তবে তা শিগগিরই প্রতিষ্ঠা পাবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফ্যাসিস্ট সরকার পতনের পর বাধাহীন আর গ্রেপ্তার আতঙ্কবাদে এবার আয়োজন করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী।
এ উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে উপস্থিত হয়ে জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ 17 বছর পরে জনগণের সামনে প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ছেলে তারেক রহমান। আর ভিডিও বার্তা দেন শহীদ জিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণে জনগণের কোন যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যার সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। দ্রুত প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলে জানান তারেক রহমান। বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত হয়েছে, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব। আর ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে, তবে শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের মসৃণ উত্তরণে বাংলাদেশ অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 5 বছরে 1 লাখ প্রশিক্ষিত জনশক্তি নেয়ার বিষয়ে সমঝোতা স্মারকে সই করেছে জাপান। আর রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা রাখতে মাহাথির মোহাম্মদকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাপানের টোকিওতে নিক্কেই সম্মেলনের সাইডলাইনে নানা কর্মসূচিতে অংশ নেন ডক্টর ইউনূস। তারিক মাহমুদ সুজনের রিপোর্ট। জাপানের টোকিওতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কে ফোরামের সাইডলাইনে বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়া রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ নানা বিষয়ে কথা বলেন তারা। পরে জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে সহযোগিতার জোরদারের আহ্বান জানান তিনি। আর সহযোগিতার আশ্বাস দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন জাইকা প্রধান। এর আগে তোশি কাইকান কনফারেন্স হলে জাপানে ক্রমবর্ধমান কর্মী ঘাটতি পূরণে বাংলাদেশ থেকে 5 বছরের মধ্যে 1 লাখ প্রশিক্ষিত জনবল নিয়োগ ও ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে 2টি সমঝোতা স্মারক সই হয়। চুক্তি স্বাক্ষর শেষে মানব সম্পদ বিষয়ক সেমিনারে অংশ নেন ডক্টর ইউনূস। বলেন, অন্তর্বর্তী সরকার জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যথাসাধ্য চেষ্টা করছে। In addition, this news that we can send our young people to work here becomes very exciting because it touches individuals right away. When you build a port, I don't know how it will come to me, how we are benefited, but it's good news. We have a port Japanese are building for us. We don't want to belong to old Bangladesh. We want new Bangladesh. দিনের শুরুতে নিক্কে ফোরামের উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশের একটিমাত্র দল ডিসেম্বরেই নির্বাচন দাবি করছে, কিন্তু টেকসই সংস্কারে ডিসেম্বরের পর আরো 6 মাস সময় প্রয়োজন। Number 3 is election, finally the election. So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June. মানুষের ন্যায় বিচার নিশ্চিত এবং গণতন্ত্রে মসৃণ উত্তরণে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান ডক্টর ইউনূস। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় সরকার। বাংলাদেশের পণ্যের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের 37% শুল্কের চাপ কমাতেই
মার্কিন প্রশাসনকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশ থেকে পাচার হওয়া $234 বিলিয়ন মধ্যে অন্তত $12 বিলিয়ন শনাক্ত সহ বাজেয়াপ্ত করা হয়েছে, যা উদ্ধার করে দুটি ফান্ডে জমা দেওয়া হবে। বৃহস্পতিবার জাপানে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামের অধিবেশনের এক ফাঁকে জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। নীরব দাসের রিপোর্ট। বৃহস্পতিবার জাপানে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামের অধিবেশনে যোগ দেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তুলা ও তেল আমদানি করতে চায় ঢাকা। মূলত বাংলাদেশি একাধিক পণ্যের উপর আরোপিত 37% মার্কিন শুল্কের চাপ কমাতে সিদ্ধান্তটি বাস্তবায়নের কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, ইতোমধ্যেই ওয়াশিংটনকে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে রাজি হলে মার্কিন পণ্য আমদানির পরিমাণ বাড়িয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি কমিয়ে দেওয়া হবে। চলতি অর্থ বছরের গেল জুন থেকে এখন পর্যন্ত $6.8 বিলিয়ন মূল্যের পণ্য মার্কিন বাজারে রপ্তানি করেছে বাংলাদেশ, আর আমদানি করেছে $2.5 বিলিয়ন মূল্যের পণ্য, যার মধ্যে তুলাই ছিল $361 মিলিয়ন। এতে তুলাসহ জ্বালানি ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা যেতে পারে বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। ডক্টর ইউনূস আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া $234 বিলিয়ন মধ্যে $11 থেকে $12 বিলিয়ন শনাক্ত সহ বাজেয়াপ্ত করা হয়েছে। এসব অর্থ উদ্ধার শেষে দুইটি আলাদা ফান্ড গঠন করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদত্যাগ প্রসঙ্গে জানতে চাওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। জবাবে নোবেল বিজয়ী প্রফেসর জানান, বাংলাদেশেও এর উত্তর দেওয়া হয়নি। এতে জাপানে বসে মন্তব্য করলে ঝামেলার সৃষ্টি হতে পারে বলে মত তার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর্থিক খাতের মাফিয়া হিসেবে পরিচিত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমনটাই জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিন পিকের 2 সহযোগীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। আওয়ামী লীগ সরকার আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ ওঠে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে। ইতিমধ্যে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলাও করেছে দুদক। 3 বছর আগে ভারতের কলকাতায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে। সেখানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদকের মামলায় বাংলাদেশের আদালতেও তার বিচার কাজ চলছে। বৃহস্পতিবার পিকের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রী ও কন্যার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় সংস্থাটি। দুদক জানায়, মূল হোতা পিকে হালদারকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনাব পিকে হালদারের বিরুদ্ধে রুজুকৃত মামলাগুলো অনেক মামলারই ইতিমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। কিছু মামলা এখনও তদন্তাধীন রয়েছে। তো যেহেতু তিনি চার্জশিটভুক্ত আমাদের আসামি, যে মামলাগুলো আদালতে বিচারাধীন আছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই তার দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে ভিভিআইপি প্রোগ্রামের নামে অর্থ লুপাটের বিস্তর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। শামীম আক্তার প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ভিভিআইপি প্রোগ্রামের নামে অর্থ লোপাট, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইতিপূর্বে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। সেই অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আসার প্রেক্ষিতে এই সর্বশেষ যে অভিযোগটি এসেছে সেটিও পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়তার লক্ষ্যে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, মেনস্ট্রুয়াল হাইজিন
ডে উপলক্ষে দেশের 20টির বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে বিশেষ কার্যক্রমের আয়োজন করেছে। এই আয়োজনে চতুর্থ বর্ষের ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করা হয়, যেখানে এসিআই এর অভ্যন্তরীণ প্রশিক্ষক ও মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা প্রশিক্ষণ প্রদান করেছেন। এই সেশনে ছাত্রীদের মাসিক স্বাস্থ্যের পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, ক্যারিয়ার প্রস্তুতি ও নেতৃত্ব বিকাশের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। এতে অংশ নেয়া ছাত্রীদের কুইজে অংশ নেয়া ও জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে ইন্টার্ন নির্বাচিত হবে, যারা পরবর্তীতে এসিআইতে চাকরির সুযোগের পাশাপাশি সব প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে ফ্রিজম স্যানিটারি ন্যাপকিন নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা এবং একটি সহজ ও সম্মানজনক ভবিষ্যৎ নির্মাণে বদ্ধপরিকর।